প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পটি আজ আমি পড়াবো। দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ডাক নাম ছিল মানিক। জন্ম তার 1908 সালের 19শে মে সাঁওতাল পরগনায়, বর্তমান ঝাড়খণ্ডের দুমকাতে। সালটা 1928। তখন লেখক কলেজে পড়ছেন। বন্ধু বান্ধবদের সাথে বাজি ধরেছেন তিনি গল্প লিখবেন। তিনি একটা ছোট গল্প লিখে ফেললেন, তার নাম অতসী মামি। আর সেই গল্পটা বিচিত্রা পত্রিকায় ছাপাও হয়ে গেল। আর এই প্রথম গল্পই তাকে বাংলা সাহিত্যের জগতে পরিচিতি এনে দেয়। এরপর থেকে তিনি কিন্তু আর থামেননি। একের পর এক লিখে গেছেন কালজয়ী উপন্যাস আর গল্প। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, জননী, দর্পণ, পদ্মা নদীর মাঝি ইত্যাদি। এছাড়া তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলি হল সরীসৃপ, প্রাগৈতিহাসিক, হারানের নাচ জামাই, হলুদ পোড়া ইত্যাদি। তোমাদের পাঠ্য যে গল্প নদীর বিদ্রোহ, এই গল্পটি সরীসৃপ গল্পগ্রন্থ থেকে নেওয়া 9 সংখ্যক গল্প। এই গল্পটি 1939 সালের 17ই আগস্ট প্রথম প্রকাশিত হয়। দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিকের গল্পগ্রন্থ হলো সরীসৃপ। আর এখানে কিছুটা ফ্রয়েডীয় স্বপ্নতত্ত্বের প্রভাব আমরা দেখতে পাব। তার গল্পে যারা কথা বলে তারা একেবারে অত্যন্ত মাটি ঘেঁষা, কিন্তু তাদের অবস্থান যেন জীবনের চেনা ছকের একেবারে বাইরে। নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র যে নদের চাঁদ, তার মধ্যেও সেই ছবি তোমরা দেখতে পাবে। এবার তোমরা তোমাদের পাঠ্য বইটা খুলে রাখো সামনে, আমি সরাসরি গল্পে চলে যাব। আমি চললাম হে। দেখো, মূল চরিত্র নদের চাঁদের একদিকে যেমন নদীর প্রতি তার অদম্য আকর্ষণ, ভালোবাসা, অন্যদিকে সে ছিল একটা ছোট্ট স্টেশনের স্টেশন মাস্টার। তাই তার দায়িত্ব ছিল অনেক। সে কি করল? 4:45 ট্রেনটিকে রওনা করিয়ে দিয়ে নূতন সহকারী তাকে ডেকে বলছে, আমি চললাম হে। নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না, কি বলো? নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আজ্ঞে না। দেখো, 5 দিন ধরে টানা বৃষ্টিতে পৃথিবী যেন একেবারে জলে জলময় হয়ে গেছে। সাময়িকভাবে কিছুটা সময় বৃষ্টিটা থেমেছে, কিন্তু আকাশে এখনো মেঘের উপস্থিতি। বৃষ্টি পুনরায় শুরু হতে পারে। সহকারীর থেকে বিদায় নিয়ে নদের চাঁদ কি করলেন? নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। নদের চাঁদ রেল লাইন ধরে নদীর উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজের দিকে হাঁটতে শুরু করলেন। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে। 5 দিন নদীকে দেখা হয় নাই। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। তা হোক, ব্রিজের এক পাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। নদীর সঙ্গে নদের চাঁদের সখ্যতা বা নদীর প্রতি মমতা, ভালোবাসা, শৈশব, প্রাকৃতিক দুর্বিপাকে পড়ে সে 5 দিন ধরে নদীকে দেখতে পায়নি। তাই সে ব্যাকুল হয়ে উঠেছে। এই নদীর সাথে তার যেই সাময়িক বিচ্ছেদ বা কষ্ট, তার মনে হয়েছে সে নদীকে না দেখলে সে বাঁচবে না।
স্টেশন থেকে নদীর দূরত্ব 1 মাইল। এই 1 মাইল সে লাইন ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এই সমস্ত ভাবনা সে ভাবতে ভাবতে যাচ্ছে। আর কি ভাবছে? 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। 5 দিনের অবিশ্রান্ত বৃষ্টিতে মাঠঘাট যেমন জলে ভরে গিয়েছিল, তেমনি নদীর যে পরিপূর্ণতা লাভ করেছিল, তার যে অপরূপ রূপ, সেইটা দেখার জন্য নদের চাঁদ প্রচণ্ড ব্যাকুল হয়ে উঠেছিল। সে লাইন ধরে হাঁটছে আর কল্পনা করছে, নদীর উন্মত্ত রূপের কল্পনা করে তার তাণ্ডবকে প্রত্যক্ষ করার দুর্নিবার মানসিক যে আকর্ষণ, সেটা সে কিছুতেই অবদমিত করতে পারে না। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক, তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাদেরই একজন। নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে? নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নিজের এই পাগলামিতে যেন সে আনন্দই উপভোগ করে। দেখো, আজীবন নদীকে ভালোবেসে তার সঙ্গে হৃদয়ের একটা আত্মিক বন্ধন গড়ে তুলেছে নদের চাঁদ। 30 বছর বয়সে সে একজন স্টেশন মাস্টার হিসেবে সারাদিন মেল, প্যাসেঞ্জার, মালগাড়ি, এই সমস্ত গাড়ির গতিবেগগুলো সে নিয়ন্ত্রণ করা তার গুরু দায়িত্ব। সেই কাজ যে খুব গুরুত্বপূর্ণ তা সে জানে। তবু একদিনও নদীকে না দেখে থাকা তার পক্ষে যেন একেবারে অসম্ভব। তাই 5 দিন অবিরাম বৃষ্টিতে নদীর উত্তাল রূপ কল্পনা করে অতিরিক্ত উৎসাহে নদীর কাছে তার ছুটে যাওয়াকেই পাগলামি বলা হয়েছে। আর কর্মক্ষেত্রে যথেষ্ট দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একজন পরিণত বয়স্ক মানুষের নদীর প্রতি এই যে আকুলতা, এটা যে মানায় না, তা কিন্তু নদের চাঁদ নিজে বোঝে। দেখো, বাল্যকাল থেকে নদীর সাথে নদের চাঁদ বড় হয়েছে। তাই নদের চাঁদের এই নদী প্রীতি কিছুটা সহজাত। নদী স্রোতধারা তার জীবন প্রবাহেরই যেন সমান্তরালভাবে চলেছে। নদী যেন তার সত্তার সঙ্গে অন্তর্লীন হয়ে গিয়েছে। তাই সে নিজেকে বোঝাতে পারে না। নদীর প্রতি এই ভালোবাসা তাই যেন আমাদের অনেকটা অস্বাভাবিক বলে মনে হয়। এরপর কি? অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, নদীর ধারে সে মানুষ হইয়াছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? নদীর ধারে তার জন্ম এবং বড় হয়ে ওঠা। নদীর সাথে নদের চাঁদের একটা প্রাত্যহিকতার সম্পর্ক ছিল। নদীর প্রবাহ তার প্রাণ প্রবাহের স্বরূপ ছিল। নদীর সাথে আজন্ম সংযোগ তার নদীকে ভালোবাসার কৈফিয়ত স্বরূপ। দেখো, নদের চাঁদের দেশের যে নদীটি, তা হয়তো তার কর্মস্থল থেকে 1 মাইল দূরে যে নদী আছে, সেই নদীর মতো এত বড় ছিল না। কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব তো কেউ রাখে না। এরা তো শুধু ভালোবাসতে জানে। তাই নদের চাঁদও শুধু নদীকেই ভালোবেসেছে আজীবন। দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ, দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল।
বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে, তা দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরম আত্মীয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে। দেখো, নদের চাঁদের গ্রামের ক্ষীণ স্রোতা যে নদী এবং তার প্রতি নিবিড় ভালোবাসা ও অমোঘ একটা টান নদের চাঁদের ছিল। আর সেই আকর্ষণে নির্জীব নদীটি যেন দুর্বল একজন আত্মীয়ের মতন মমতা পেয়েছিল নদের চাঁদের। একবার যখন অনাবৃষ্টি হয়েছিল আর ওই ক্ষীণস্রোতা নদীটির জলধারা প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন তা দেখে নদের চাঁদ যেন শিশুর মতো কেঁদেছিল। তার এই কান্নাকে লেখক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোনো পরমাত্মীয়া বিয়োগের যে দুঃখ, সেই দুঃখের সাথে যেন তুলনা করেছেন। এরপর আমরা কি দেখব? ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, গাঢ়তর পঙ্কিল জল ফলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। এতক্ষণে নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। দেখো, 5 দিন আগে নদের চাঁদ নদীর মধ্যে জলস্রোতের যে চাঞ্চল্য দেখেছে, সে জানে বর্ষা এলে নদী তো যৌবনাবতী হয়, কিন্তু 5 দিন অবিরত বৃষ্টিতে পরিপুষ্ট নদীর যে কর্দমাক্ত ঘোলা জল, আজকে তা ফুলে ফেঁপে যেন ছুটে চলেছে। যে সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা নদের চাঁদ এতক্ষণ ভাবছিল, তার 4 বছরের চেনা সেই নদীর যে উন্মত্ত খরস্রোতার রূপ, ভয়ঙ্কর রূপ, তার অপরিচিত মনে হয়েছে। তাই প্রথমবার নদীর দিকে তাকিয়েই সে স্তম্ভিত হয়ে গিয়েছিল। নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি, বা 4 বছরের চেনা নদীকে কেন নদের চাঁদের অপরিচিত বলে মনে হয়েছিল, এই সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। তোমরা এইগুলো নোট করে রাখতে পারো। মাত্র 5 দিন আগে বর্ষার জলে পরিপুষ্ট নদীর মধ্যে কি ছিল? পরিপূর্ণতার আনন্দ। আর 5 দিন পরে সেই বর্ষার জলে পুষ্ট নদীর পঙ্কিল জলধারা যে আবর্ত রচনা করে ছুটে চলেছে, সেই ভয়ঙ্কর রূপের মধ্যে রয়েছে বিদ্রোহের উন্মত্ততা এবং সব ভেঙে দেওয়ার যেন একটা চাঞ্চল্য। তাই নদীর ফুলে ফেঁপে ওঠার রূপ দেখে তার 4 বছরের চেনা নদী আজকে অপরিচিত বলে মনে হয়েছে। যাই হোক, নদের চাঁদ কি করল? ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়া বসিল। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারকস্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। ধারক স্তম্ভ কথার অর্থ কি? অর্থাৎ যে ধরে রেখেছে। নদীর যে ব্রিজটা যে স্তম্ভের উপরে আছে, সেটাই হচ্ছে ধারক স্তম্ভ। নদীকে রোজ চোখের সামনে প্রত্যক্ষ করা নদের চাঁদের যেন নিত্য নৈমিত্তিক একটা কাজের মধ্যে পড়ে। আর নদীকে যাতে ভালোভাবে লক্ষ্য করা যায়, সে কারণে সে প্রতিদিনই নদীর উপর ইট, সুরকি ও সিমেন্ট দিয়ে যে ব্রিজের মাঝামাঝি যে ধারক স্তম্ভের শেষ প্রান্ত, সেখানে সে বসে নদীকে প্রত্যক্ষ করে। আজও সে
সেইখানে এসে বসল। ধারক স্তম্ভের উপর বসে নদের চাঁদ দেখছিল নদী স্রোত বীজের ধারক স্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করছে এবং নদীর জল অনেক উঁচুতে উঠে এসেছে। ইচ্ছা করলেই হাত বাড়িয়ে সেই জলকে স্পর্শ করা যায়। আর তাই নদের চাঁদের ভারী আমোদ বোধ হয়েছিল। এরপর সে কি করল? পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। কি হলো তাহলে? নদীর দিগন্ত বিস্তারী ফেনোচ্ছ্বাসিত জলস্ফীতি দেখে নদের চাঁদের মনে এক ধরনের শিশুসুলভ একটা আনন্দ জেগে ওঠে। সে নদীর সেই ভয়ঙ্কর জলরাশির সাথে এক অসম খেলায় যেন মেতে ওঠে। সে কি করল? পুরনো একটা চিঠি তার স্ত্রীকে লেখা সেটা নদীর জলে ছুঁড়ে ফেলে দেয়, আর নদীর স্রোতে তা অদৃশ্য হয়ে যায়। নদের চাঁদের এটা দেখে মনে হয় নদী যেন তার সাথে খেলায় মেতে উঠে চিঠিটি তাড়াতাড়ি লুকিয়ে ফেলেছে। দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল। একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। 5 দিন অবিশ্রান্ত বর্ষণের কারণে নদের চাঁদ নদীকে দেখতে আসতে পারেনি। তাই সে ঘরে বসে 2 দিন ধরে 5 পৃষ্ঠার একটা চিঠি নিজের স্ত্রীকে সে লিখেছিল। কিন্তু আজকের নদীর রূপ দেখে সে এতটাই যে মোহগ্রস্ত হয়ে পড়েছে, সে যেন ভেবেছে নদী তার সাথে খেলা করছে। তার সেই চিঠিটি সে এক এক করে সমস্ত পাতাগুলো জলের মধ্যে ফেলে দিয়েছে। তারপর কি হলো? তারপর নামিল বৃষ্টি। সে কি মুষলধারায় বর্ষণ! ঘণ্টা তিনেক বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে। 5 দিন পর আজকে ঘণ্টা তিনেক মাত্র বৃষ্টি বন্ধ হয়েছে এবং তারপরে আবার এমন মুষলধারায় বর্ষণ শুরু হয়েছে যেন মনে হয়েছে এই ঘণ্টা তিনেকের বিশ্রামে মেঘ নূতনভাবে শক্তি সঞ্চয় করেছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল। তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। দেখো, বর্ষার জলে এমনিতে নদী উন্মত্ত হয়ে আছে, আর সেই খরস্রোতে নদীর যে জলধারার শব্দ তা ভীষণ, তার সাথে প্রবল বর্ষণ ধারার শব্দ মিলে যেন কোনো এক সর্বনাশের ইঙ্গিত বহন করে আনছে। আবার নদের চাঁদ তো নদী প্রেমিক, তাই তার কাছে নদীর স্রোতধারার শব্দে বৃষ্টিধারার শব্দ মিশে অভিনব মধুর এক যেন সঙ্গত তৈরি হয়েছে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। নদের চাঁদ বৃষ্টিতে বসে বসে ভিজছিল। ক্রমে ক্রমে দিনের আলো যখন মিলিয়ে গিয়ে চারিদিকে অন্ধকার ছেয়ে গেল,
কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমে আবার যেন প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক সেই সময় একটা ট্রেন ব্রিজের উপর দিয়ে শব্দ করতে করতে চলে গেল, আর সেই শব্দের আকস্মিক আঘাতে বেদনাদায়ক একটা চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে যেন দিশেহারা করে দিয়েছিল। সে মোহ ভঙ্গ করে যেন কোনো ক্রমে অতি কষ্টে সে উঠে দাঁড়ালো। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। হঠাৎ তাহার মনে হইয়াছে, রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহালক্করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। এতক্ষণ নদের চাঁদ নদীর সাথে ছেলে মানুষই খেলায় মেতে উঠেছিল, কিন্তু আচমকা আকাশ পরিব্যাপ্ত করে পুনরায় অঝোর ধারায় বৃষ্টি নামতেই পরিস্থিতি বদলে যায়। বৃষ্টি আর নদীর মিলিত গর্জন নদের চাঁদকে যেন বিবশ করে তোলে। মনের অবসন্নতা ধীরে ধীরে আসলে বিপুল ভয়ের সৃষ্টি করে। এরপর নদের চাঁদ কি করল? অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারিবে কি? দেখো, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এই লাইনের মধ্যে দিয়ে গল্পের মুখ্য যে উপজীব্য বিষয় তা কিন্তু প্রকাশ পেয়েছে। সভ্যতার দর্পে দর্পী মানুষ এবং প্রকৃতির দ্বন্দ্ব। দেখো, মানুষ তার যন্ত্র সভ্যতার বিকাশের স্বার্থে প্রকৃতিকে শৃঙ্খলাবদ্ধ করতে চায়, কিন্তু প্রকৃতি এই পরাধীনতা থেকে মুক্ত হতে সভ্যতার বিরুদ্ধে বারবার বিদ্রোহ ঘোষণা করে। যে ব্রিজ নদের চাঁদের অহংকার ছিল, সেই ব্রিজের পরাধীনতার যে শৃঙ্খল তা যেন নদী আজকে ভেঙে ফেলতে চাইছে। তাই নদের চাঁদ আসন্ন বিপদের আশঙ্কায় শঙ্কিত হয়েছে। অন্যদিকে নদের চাঁদের মনে আবার প্রশ্ন জেগেছে, নদী কি সেই কাজটা করতে পারবে? ব্রিজটিকে কি ভেঙে ফেলতে পারবে? এরপর কি বলেছে? পারলেও মানুষ কি তাকে রেহাই দিবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে। দেখো, নদীটি বর্ষার জলে উন্মত্ত রূপে নদীপক্ষের যে বাঁধ বা ব্রিজ তা ভেঙে ফেলার উপক্রম করলেও নদের চাঁদ সংশয় প্রকাশ করেছে। তার মনে হয়েছে আপন বুদ্ধি বলে মানুষ হয়তো আবার বাঁধ তৈরি করবে, আবার ব্রিজ তৈরি করবে। তাই তার বিস্তৃত জলধারা হয়তো অল্প দিনের মধ্যেই ক্ষীণস্রোতা নদীর মতো তৈরি হবে, তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীর মতো। স্টেশনের কাছে নূতন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। আজ তার মনে হইল, কি প্রয়োজন ছিল ব্রিজের? দেখো, নদীপ্রেমী নদের চাঁদ নদীর স্বতঃস্ফূর্ততায় বিশ্বাসী। মানুষ হিসেবে সে হয়তো নূতন রং করা ব্রিজের জন্য গর্ব অনুভব করেছিল, কিন্তু বর্ষায় নদীর বিদ্রোহিণী রূপ দেখে সে বুঝতে পেরেছে মানুষের অযাচিত নিয়ন্ত্রণ প্রকৃতি আসলে চায় না। তাই নদের চাঁদের মনে হয়েছে, নদীর উপর সেতু তৈরির আদৌ কি কোনো প্রয়োজন ছিল? দেখো, শুধু নদের চাঁদ নয়, আমাদেরও মনে রাখতে হবে যে প্রকৃতি কিন্তু আপন নিয়মে চলতে চায়, আপন স্বাধীনতায় চলতে চায়। তার উপর যথেচ্ছ নিয়ন্ত্রণ করতে গেলেই প্রকৃতি কিন্তু বিরূপ রূপ ধারণ করতে পারে। সব শেষে আমরা কি দেখব? বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই
পিছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে। দেখো, গল্পের একেবারে অন্তিম পর্যায়ে নায়ক নদের চাঁদের দুর্ভাগ্যজনক পরিণতি ঘটল। প্রবল বৃষ্টিতে নদীর আকস্মিক বিদ্রোহী রূপ ভীত সন্ত্রস্ত নদের চাঁদ নিজের হৃদয় দিয়ে অনুভব করেছিল। নদী তার উন্মত্ততায় মনুষ্য নির্মিত বৃষ্টিকে গুড়িয়ে দিয়ে নিজের প্রতিশোধ বাসনা পূরণ করবে। অবশ্য মানুষ যে আবারও সেই ভাঙা ব্রিজকে গড়ে তুলতে সক্ষম হবে সেই বিষয়ে নদের চাঁদ নিশ্চিত ছিল, আর তাই সে নিজের কাছে প্রশ্ন করেছিল নদীবক্ষে গড়ে ওঠা ব্রিজের প্রয়োজনীয়তা নিয়ে। আর নদের চাঁদের সেই প্রশ্নের জবাব দিতে যন্ত্র সভ্যতার যন্ত্রদূত যেন 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষ্ট করে চলে যায়। নদের চাঁদ বুঝতে পারেনি যে প্রকৃতি নয়, মানুষকে ধ্বংস করবে তার নিজের হাতে তৈরি যন্ত্র সভ্যতা। আলোচনাটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাও জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, অনেক বড় হতে হবে এই আমার প্রার্থনা।